গত মাসে প্যালো অল্টোতে একটা টেক গালায় ছিলাম। সেখানে ভেঞ্চার ক্যাপিটালিস্টদের একটা গ্রুপের কাছাকাছি দাঁড়িয়েছিলাম, যারা আমেরিকার চীনের মধ্যকার ভবিষ্যতের ওই গ্রেট গেম নিয়ে কাটাছেড়া করছিল। আচ্ছা, ওখানে তো সবসময় এই ধরনের একটা আলোচনা চলতেই থাকে। হ্যাঁ, একদম। তো একজন যিনি ওখানকার খুব নামকরা একটা ফার্মের সিনিয়র পার্টনার হাতে ভিন্টেজ স্কচ নিয়ে অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে বলছিলেন যে চীনের উদ্ভাবনী ক্ষমতা নাকি মৌলিকভাবে সীমাবদ্ধ। সীমাবদ্ধ কারণ কি তাদের মতে? কারণগুলো তাদের ভাষায় চীনের কোনো সৃজনশীল আত্মা নেই। তিনি খুব তাচ্ছিল্য করে বললেন যে চীনের কাছে কেবল সিংহুয়া মিডিয়ান আছে। সিংহুয়া মিডিয়ান ওই লাখ লাখ গ্র্যাজুয়েটের কথা বলছেন? ঠিক। তিনি বোঝাতে চাইলেন যে চীনের কাছে হয়তো লক্ষ লক্ষ সুশৃঙ্খল উচ্চ বুদ্ধিমত্তার প্রকৌশলী আছে, যারা একটা সাপ্লাই চেইনকে একদম নিখুঁতভাবে অপটিমাইজ করতে পারে, কিন্তু তারা কখনোই যুগান্তকারী কিছু আবিষ্কার করতে পারবে না। তারা শুধু মিডলম্যান, ডিসরাপ্টর নয়। হ্যাঁ, কারণ তার মতে চীনের কাছে সেই হার্ভার্ড 5% নেই, ওই নির্দিষ্ট জিনিয়াস ক্লাস যারা আসলে শূন্য থেকে নতুন ভবিষ্যৎ তৈরি করে। তিনি এমনভাবে কথা বলছিলেন যেন ইনোভেশন হলো একান্তই পশ্চিমাদের একটা জন্মগত জাদুকরী বৈশিষ্ট্য। সিলিকন ভ্যালির ইকোসিস্টেমে এই ধরনের চিন্তাধারা খুবই স্বাভাবিক। তারা ধরেই নেয় যে কাঠামোগত শৃঙ্খলার সাথে সৃজনশীলতার একটা সরাসরি সংঘাত আছে। ঠিক, কিন্তু এরপর যা ঘটল সেটা ছিল দেখার মতো। পাশ থেকে এক তরুণ এআই গবেষক, যিনি হয়তো কাছের কোনো ল্যাবে কাজ করেন, খুব শান্ত কিন্তু তীক্ষ্ণ একটা কথা বলে ওই ভিসির আত্মবিশ্বাস পুরোপুরি চূর্ণ করে দিলেন। তাই নাকি? কি বললেন তিনি? ওই তরুণ গবেষক জানালেন যে সম্প্রতি তাদের ডিপার্টমেন্টের শীর্ষ গবেষকদের একটা ইন্টারনাল অডিট করা হয়েছে। এই গবেষকরা হলেন সত্যিকারের এলিট, 5%-এর 5%, যারা আসলে নিউরাল নেটওয়ার্কের সীমানা ছাড়িয়ে যাচ্ছেন। আচ্ছা। তিনি খুব সান্যভাবে বললেন যে হার্ভার্ড 5% ব্রেকথ্রুগুলো নিয়ে আমরা এত উদযাপন করছি, ওই পেপারগুলোর প্রণেতাদের প্রায় সবাই আসলে চীনা নাগরিক। বাহ, একদম মোক্ষম জবাব। এরপর সেখানে যে ভারী নীরবতা নেমে এসছিল, ওই ভিসির গ্লাসের বরফের শব্দও যেন থেমে গিয়েছিল। তার ওই আত্মবিশ্বাস মুহূর্তের মধ্যে একটা দৃশ্যমান বিভ্রান্তিতে পরিণত হয়। এটা নিখুঁত একটা লজিক্যাল বুমেরাং। যদি আমেরিকান শ্রেষ্ঠত্বের সংজ্ঞায়িত সেই একই জিনিয়াস ক্লাস ওই একই ব্যক্তিদের নিয়ে গঠিত হয়, যাদেরকে ওই ভিসি নিজ দেশে উদ্ভাবনে অক্ষম বলে দাবি করছিলেন, হ্যাঁ, তাহলে তো জন্মগত সৃজনশীলতার পুরো যুক্তিটাই ধসে পড়ে। একদম। একই ব্যক্তি যদি ম্যাসাচুসেটসের ল্যাগে বসে পৃথিবী বদলে দেওয়া আবিষ্কার করতে পারে, কিন্তু বেইজিংয়ের কিউবিকেলে গিয়ে শুধু রুটিন কাজ করে যায়, তবে সমস্যাটি তো আর মেধার নয়। না, এটা সম্পূর্ণভাবে সিস্টেম কম্প্যাটিবিলিটি বা কাঠামোগত সামঞ্জস্যের বিষয়। ঠিক। আমরা কি মেধার ঘাটতি দেখছি, নাকি একই উচ্চ ক্ষমতা সম্পন্ন হার্ডওয়্যারে দুটো ভিন্ন অপারেটিং সিস্টেম চালানোর চেষ্টা দেখছি? আজকের এই বিস্তারিত আলোচনায় আমাদের হাতে থাকা ডেটা আর ইনসাইডার নোটস ঠিক এই প্রশ্নটারই উত্তর খুঁজছে। এই দ্বন্দ্বটা বুঝতে হলে প্রযুক্তি খাতে ইতিহাসকে ওই গ্রেট ম্যান থিওরি থেকে দেখার যে রোম্যান্টিক ধারণাটা আছে তা থেকে বেরিয়ে আসতে হবে। ওই যে স্টিভ জবসের মতো কোনো একাকী প্রতিভাবান গ্যারেজে বসে যুগান্তকারী আবিষ্কার করে ফেলবেন। হ্যাঁ, এই প্রথাগত পশ্চিমা ধারণাটি একবিংশ শতাব্দীতে এসে পুরোপুরি অকেজো। এখন নজর দিতে হবে সিস্টেমস থিওরি অফ স্কেলের দিকে। গালার ওই আলো ঝলমলে মঞ্চ থেকে আমাদের সোজা নামতে হবে ফ্যাক্টরি ফ্লোরে। আর এই গভীর বাস্তবতার একটা নিখুঁত উদাহরণ হল নিংদে শহরের একজন প্রসেস ইঞ্জিনিয়ার লাওচেনের গল্প। লাওচেন গত 3 সপ্তাহ ধরে ঠিকমতো ঘুমায়নি। 3 সপ্তাহ? কেন? কারণ তিনি নতুন কোনো পদার্থের আবিষ্কার করছেন না, তিনি কাজ করছেন হাই স্পিড ব্যাটারি কোটিং লাইনে। তার লড়াইটা হল মাত্র 0.03 মিলিমিটার বিচ্যুতির বিরুদ্ধে। সিলিকন ভ্যালির দৃষ্টিতে লাওচেনের মতো মানুষরা একেবারেই অদৃশ্য। হ্যাঁ, নিছক একজন মিডলম্যান। এই ব্যাটারি কোটিংয়ের বিষয়টা একটু পরিষ্কার করা দরকার। আধুনিক ইলেকট্রিক গাড়ির ব্যাটারি তৈরি করাটা তো সাধারণ কোনো ম্যানুফ্যাকচারিং নয়। একদমই না, এটা অত্যন্ত জটিল একটা প্রক্রিয়া। ধরুন, জার্মানির কোনো অত্যাধুনিক ল্যাব থেকে তাত্ত্বিক ব্যাটারি রসায়নের একটা ব্রেকথ্রু এসেছে। আচ্ছা।
কিন্তু সেই তাত্ত্বিক আবিষ্কারটি কারখানার রুক্ষ বাস্তবতায় টিকিয়ে রাখা যায় কিনা তা ওই লাওচেনকেই নিশ্চিত করতে হয়। মিনিটে শত শত মিটার গতিতে অ্যালুমিনিয়াম ফয়েল দৌড়াচ্ছে আর তার উপর অত্যন্ত উদ্বায়ী রাসায়নিক মিশ্রণের প্রলেপ দেয়া হচ্ছে। আর ঠিক ওই মুহূর্তের চ্যালেঞ্জটা, মানে এই প্রলেপ দেওয়ার সময় স্লারি বা মিশ্রণের তাপমাত্রার সামান্য তারতম্য হলে কি হবে? সেই 0.03 মিলিমিটারের বিচ্যুতির অর্থ হল রাস্তায় চলন্ত অবস্থায় কোনো একটি ইলেকট্রিক গাড়ির ব্যাটারিতে আগুন ধরে যাওয়া। সিরিয়াসলি? হ্যাঁ, লাওচেনকে 14 ঘণ্টা ধরে রাসায়নিক বাথের দিকে তাকিয়ে থাকতে হয় শুধু এইটুকু নিশ্চিত করার জন্য যেন ল্যাবের ওই তাত্ত্বিক ফর্মুলাটা বাস্তব পৃথিবীতে এসে ধ্বংস না হয়ে যায়। এই কাজটিকে ইঞ্জিনিয়ারিংয়ের ভাষায় বলা হয় ডিজাইন ফর ম্যানুফ্যাকচারিং বা ডিএফএম। মানে এটাকে আমরা ইনোভেশন অফ দ্য মিডল বলতে পারি। চেনের এই নিখুঁত দক্ষতা ছাড়া জার্মানির ওই যুগান্তকারী আবিষ্কার স্রেফ টেবিলের পেপারওয়েট হয়ে থাকবে। একদম তাই। বিষয়টা আমার কাছে স্থাপত্যের একটা অ্যানালজির মতো মনে হয়। মানে ধরুন, একজন দূরদর্শী স্থপতি মাধ্যাকর্ষণকে হার মানানো একটা অবিশ্বাস্য আকাশচুম্বী ভবনের নকশা করলেন। আচ্ছা, কাগজে কলমে সেটা অসাধারণ, কিন্তু সেই শহরে যদি কোনো দক্ষ ইস্পাত শ্রমিক বা ক্রেন অপারেটর না থাকে, তাহলে তো সেই ভবনটি কখনোই বাস্তব রূপ পাবে না। ঠিক, তা কেবল কম্পিউটারের পর্দায় একটি 3D মডেল হয়েই থেকে যাবে। নিখুঁত অ্যানালজি। অর্থনীতিতে এই পুরো মডেলটিকে বীজ এবং গ্রিনহাউস মডেল দিয়ে ব্যাখ্যা করা যায়। একটি ল্যাব হয়তো খুব চমৎকার একটা বীজ তৈরি করতে পারে, কিন্তু সেটা রোপণ এবং স্কেল করার জন্য একটা বিশাল গ্রিনহাউস প্রয়োজন। আর এই গ্রিনহাউসটাই হলো সাপ্লাই চেন, তাই তো? হ্যাঁ, সাপ্লাই চেন এবং লাওচেনের মতো লক্ষ লক্ষ প্রকৌশলীর ইকোসিস্টেম। পশ্চিমা ভেঞ্চার ক্যাপিটালিস্টরাও শুধু বীজ উৎপাদনের ওপর জোর দেয়, কিন্তু এই গ্রিনহাউসকে চরমভাবে অবমূল্যায়ন করে। মানে তারা ভাবে আসল কাজটা ওই আইডিয়েশন ফেজেই শেষ। ঠিক, কিন্তু অর্থনৈতিক প্রবৃদ্ধির মূল চালিকা শক্তি আসলে বিচ্ছিন্ন প্রতিভাবান ব্যক্তি নয়, বরং মধ্যবর্তী উপাদানের বিপুল বিস্তার। আধুনিক গাড়ির কারখানায় চূড়ান্ত অ্যাসেম্বলি মাত্র 15% মূল্য যোগ করে, বাকি 85% মূল্য লুকিয়ে থাকে সেন্সর, অ্যালয় বা মাইক্রোকন্ট্রোলারের মতো অসংখ্য উপাদানের মধ্যে। আর এখানেই গেমটা পুরোপুরি ঘুরে যায়, কারণ এই বিশাল গ্রিনহাউস নির্মাণের জন্য তো বিপুল পরিমাণ মূলধনের প্রয়োজন। একদম। আর এই মূলধন জোগাড় করার ক্ষেত্রে পশ্চিমা প্রাইভেট ভেঞ্চার ক্যাপিটাল মডেল রীতিমতো হাঁসফাঁস করে। সুজাও শহরের রোবোটিক্স ল্যাবে কাজ করা ঝ্যাং ওয়ের উদাহরণটা এখানে আনা যায়। হ্যাঁ, ঝাংবেইয়ের কেসটা খুব ইন্টারেস্টিং। তিনি একসময় ক্যালিফোর্নিয়ায় ছিলেন এবং সিলিকন ভ্যালির বিখ্যাত মুভ ফাস্ট অ্যান্ড ব্রেক থিংস নীতিতে বিশ্বাসী ছিলেন। কিন্তু সফটওয়্যার আর হার্ডওয়্যারের দুনিয়া তো এক নয়। একদমই না। এখানে অ্যাটম বনাম বিটসের সুস্পষ্ট পার্থক্য চলে আসে। সফটওয়্যারে একটা বাগ থাকলে আপনি ওভার দি এয়ার একটা প্যাচ পাঠিয়ে দিলেন, এর প্রান্তিক ব্যয় প্রায় শূন্য। কিন্তু হার্ডওয়্যারে ফিজিক্যাল ইনোভেশনের ক্ষেত্রে মূলধনের প্রয়োজনীয়তা অসীম। ঝাংওয়ের রোবোটিক্স ল্যাবে হয়তো সামান্য একটা কোডিং এররের কারণে রোবোটিক আর্ম একটা ভুল মুভমেন্ট করল, আর মুহূর্তের মধ্যে $5,000 কাস্টম অ্যালয় পার্ট ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। আর সেটা তো কোনো সফটওয়্যার আপডেট দিয়ে ঠিক করা সম্ভব নয়। না, এটা রিয়েল ওয়ার্ল্ডের ক্ষতি। সোজা কথাই, ভিসিরা ভাবে আমি যদি সফটওয়্যারে টাকা ঢেলে 2 বছরে 10 গুণ লাভ পাই, তাহলে হার্ডওয়্যারে কেন 5 বছর বসে থাকব? ঠিক, প্রাইভেট ক্যাপিটাল দ্রুত মুনাফাদায়ক সফটওয়্যার বা স্টক বাইব্যাকের দিকে ধাবিত হয়। এই যে তাদের লাভের একটা মিনিমাম টার্গেট, একেই তো হার্ডল রেট বলা হয়। হ্যাঁ, হার্ডওয়্যার স্টার্টআপের ক্ষেত্রে এই হার্ডল রেট এত বেশি থাকে যে ইনভেস্টররা মাসের পর মাস টাকা ঢালতে চায় না। ফলে হার্ডওয়্যার স্টার্টআপগুলো ঠিকমতো বেড়ে ওঠার আগেই মারা যায়। এটাকে ক্যাপিটালিস্ট ডিলেমা বলা যেতে পারে। আর ঠিক এই জায়গাটিতেই রাষ্ট্রের ভূমিকা সম্পূর্ণ বদলে যায়। ক্যালিফোর্নিয়া থেকে পালিয়ে সুজাউতে আসা জাং ওয়ে এখন এমন একটি কাঠামোর মধ্যে কাজ করছেন যেখানে রাষ্ট্র নিজেই আল্টিমেট ভিসি বা চূড়ান্ত ভেঞ্চার ক্যাপিটালিস্ট হিসেবে আবির্ভূত হয়েছে। মানে রাষ্ট্র নিজেই ইনভেস্টর? হ্যাঁ, পশ্চিমা মডেলে একজন হার্ডওয়্যার ফাউন্ডারকে তার সময়ের 80% ব্যয় করতে হয় ইনভেস্টরদের পেছনে ঘুরে। কিন্তু জাং ওয়ে এখন সেই চিন্তা থেকে মুক্ত। রাষ্ট্র এই বিশাল ঝুঁকিগুলো নিজের কাঁধে নিয়ে নেয়। এখানে একটা বড় সমস্যা আছে। মানে রাষ্ট্র যদি চূড়ান্ত ভিসি হিসাবে সব আর্থিক ঝুঁকি নিজের ঘাড়ে নেয় আর লসগুলো জাতীয়করণ করে ফেলে, তাহলে তো বাজারে কোনো কম্পিটিশনই থাকবে না। দিনের পর দিন জম্বি কোম্পানি তৈরি হবে না?
যেখানে মার্কেট সিগন্যাল কাজ করবে না আর শেষ পর্যন্ত পুরো সিস্টেমটা বিশাল ঋণের বোঝায় ডুবে যাবে। লস প্রজেক্টে দিনের পর দিন টাকা ঢালার মানে কি? এটা খুবই স্বাভাবিক একটা প্রশ্ন, কিন্তু এর পেছনের কৌশলটা বুঝতে হলে আমাদের ইন্ডাস্ট্রিয়াল ভেলোসিটি বা শিল্পগতির ধারণাটা বুঝতে হবে। আচ্ছা। রাষ্ট্রের লক্ষ্য একক কোনো আর্থিক মুনাফা নয়। একটা প্রাইভেট ভিসি চায় তাদের নির্দিষ্ট কোম্পানি 10 গুণ লাভ করুক, কিন্তু রাষ্ট্রের লক্ষ্য হল পুরো সিস্টেমকে সামনের দিকে এগিয়ে নেওয়া। ধরুন রাষ্ট্র 10টি হার্ডওয়্যার কোম্পানিতে বিনিয়োগ করল, এর মধ্যে হয়তো 8টি কোম্পানি দেউলিয়া হয়ে গেল। যেটা প্রাইভেট ভিসির দৃষ্টিকোণ থেকে চরম ব্যর্থতা। ঠিক, কিন্তু রাষ্ট্রের দৃষ্টিকোণ থেকে ওই 8টি কোম্পানি দেউলিয়া হওয়ার আগে যে ফিজিক্যাল ফ্যাক্টরিগুলো বানিয়েছে, সাপ্লাই চেইনের যে সংযোগগুলো তৈরি করেছে, আর সবচেয়ে বড় কথা যে হাজার হাজার প্রকৌশলীকে প্রশিক্ষণ দিয়েছে, তারা তো আর হাওয়ায় মিলিয়ে যায়নি। একদম সেই ইনফ্রাস্ট্রাকচার আর দক্ষ মানব সম্পদ ওই দেশের ভৌগোলিক সীমানার মধ্যেই থেকে যাচ্ছে। অন্য কোনো কোম্পানি এসে সেই রিসোর্সগুলো ব্যবহার করে আরও দ্রুত এগিয়ে যাচ্ছে। তার মানে রাষ্ট্র এখানে লস করছে না, বরং পুরো ইকোসিস্টেমের জন্য একটা ফাউন্ডেশন বা ভিত্তি তৈরি করে দিচ্ছে। ঠিক তাই। এর সবচেয়ে বড় প্রমাণ তো 5G বা 5G নেটওয়ার্কের রোল আউট। এটা সত্যি চোখ খুলে দেওয়ার মতো একটা কেস। পশ্চিমা বিশ্ব মূলত প্রাইভেট ক্যাপিটালের মুনাফার স্বার্থে এবং খরচ কমানোর জন্য পুরনো 4G কোরের উপর ভিত্তি করে সস্তা নন স্ট্যান্ডালোন 5G গ্রহণ করেছে। হ্যাঁ, মানে 4Gর কাঠামোর উপর 5Gর একটা প্রলেপ। সাধারণ মানুষের কাছে এর পার্থক্য হয়তো শুধু ইউটিউব বাফার না হওয়ার মধ্যে সীমাবদ্ধ। কিন্তু মৌলিক কোনো পরিবর্তন এতে আসে না। অন্যদিকে রাষ্ট্রীয় সহায়তায় চীন সম্পূর্ণ নতুন কোর নেটওয়ার্ক সহ স্ট্যান্ডালোন 5G তৈরি করেছে। এই দুটো টেকনিক্যাল টার্মের মধ্যে আসল ফারাকটা কোথায় একটু বলবেন? হ্যাঁ, নন স্ট্যান্ডালোন হল ঘোড়ার গাড়িতে ফেরারির ইঞ্জিন লাগানোর মতো। স্পিড হয়তো একটু বাড়বে, কিন্তু আসল পারফরম্যান্স পাবেন না। আর স্ট্যান্ডালোন হল পুরোপুরি নতুন একটা হাইওয়ে তৈরি করা। এর সবচেয়ে বড় সুবিধা হল এর লেটেন্সি প্রায় শূন্য। আর এই শূন্য লেটেন্সির ব্যাপারটা সাধারণ মোবাইলের জন্য যতটা না জরুরি, তার চেয়ে 1000 গুণ বেশি জরুরি ফ্যাক্টরি ফ্লোরের জন্য। একদম। শূন্য লেটেন্সির অর্থ হল এটি স্বয়ংক্রিয় রোবোটিক্স এবং স্মার্ট ফ্যাক্টরির কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র হিসেবে কাজ করবে। একটা বিশাল কারখানায় শত শত রোবোটিক আর্ম কোনো মানুষের হস্তক্ষেপ ছাড়াই একসাথে নিখুঁতভাবে কাজ করছে। মানে একটা আর্ম হয়তো ওপর থেকে একটা যন্ত্রাংশ ফেলছে, আর অন্য আর্মটা ঠিক 1 মিলি সেকেন্ডের মধ্যে সেটা লুফে নিচ্ছে। হ্যাঁ, এই লেভেলের সিঙ্ক বা সমন্বয়ের জন্য যে ইনফ্রাস্ট্রাকচার দরকার, তা প্রাইভেট ক্যাপিটালের পক্ষে একা বহন করা সম্ভব ছিল না। রাষ্ট্র এখানে এমন একটি হাইওয়ে তৈরি করেছে যার ওপর ভিত্তি করে ভবিষ্যতের সমস্ত হার্ডওয়্যার উদ্ভাবন চলবে। এখানেই বিষয়টা আরও গভীরে যায়। হার্ডওয়্যার এবং ক্যাপিটালের এই কাঠামোর মধ্যে মানব সম্পদ কিভাবে কাজ করে তা বোঝাটা খুব জরুরি। এই জায়গায় শেনজেনে কর্মরত ডক্টর লিনের অভিজ্ঞতার দিকে তাকাতে হবে। ডক্টর লিন তো হার্ভার্ড থেকে ফিরেছেন, তাই না? হ্যাঁ, তিনি হলেন সেই টপ 5%-এর একজন, যাদের কথা প্যালো-অ্যাল্টোর ওই ভিসি বলছিলেন। হার্ভার্ডে তার বুদ্ধিমত্তা ছিল এক ধরনের সোলো পারফরম্যান্স। সেখানে তিনি হয়তো একটা অসাধারণ প্রুফ অফ কনসেপ্ট তৈরি করলেন। কিন্তু তারপর কি? একটি প্রোটোটাইপ সার্কিট বোর্ডের জন্য তাকে এশিয়া থেকে শিপমেন্টের জন্য 6 সপ্তাহ অপেক্ষা করতে হতো। প্রযুক্তি জগতে 6 সপ্তাহ মানে অনন্তকাল। কিন্তু শেনজেনে এসে তিনি দেখতে পেলেন ভিন্ন এক চিত্র। এখানে কাজ কোনো একক পারফরম্যান্স নয়, এটি একটি কোল্যাবোরেটিভ স্প্রিন্ট বা দলগত দৌড়। মানে তিনি তার ল্যাব থেকে স্রেফ রাস্তা পেরিয়ে একজন প্রসেস টেকনিশিয়ানের সাথে কথা বলছেন, আর মাত্র 48 ঘন্টার মধ্যে একটা পরীক্ষাযোগ্য প্রোটোটাইপ হাতে পেয়ে যাচ্ছেন। ডক্টর লিন বুঝতে পারলেন যে মেধা কোনো নির্দিষ্ট স্থির সম্পদ নয়, এটি পরিবেশের একটি পরিবর্তনশীল উপাদান। হ্যাঁ, উদ্ভাবনের মূল বাধা তার মস্তিষ্কের ক্ষমতা নয়, বরং হোয়াইটবোর্ড এবং কারখানার লোডিং ডকের মাঝখানের শারীরিক দূরত্ব। এই শারীরিক দূরত্বটাই আসলে পুরো গেমের নিয়ম বদলে দিচ্ছে। আগে আমরা ব্রেন ড্রেন বা মেধা পাচারের কথা শুনতাম। মনে করা হতো সব মেধাবীরা কেবল পশ্চিমা বিশ্বেই পাড়ি জমাবে। কিন্তু এখন এটা একটা ট্যালেন্ট লুপে পরিণত হয়েছে। শীর্ষ গবেষকরা শুধু দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ফিরে আসছেন না, তারা ফিরছেন পেশাগত অভিকর্ষের টানে। কারণ এআই সুপার কম্পিউটিং ক্লাস্টার বা র্যাপিড প্রোটোটাইপিং ল্যাবের মতো অত্যাধুনিক সরঞ্জাম
যাকে আমরা ইনোভেশনের সার্জিক্যাল স্ক্যালপেল বলতে পারি, সেগুলো এখন ওখানেই কেন্দ্রীভূত। যে সার্জন সবচেয়ে ভালো স্ক্যালপেল পাবে সে তো সেখানেই সার্জারি করতে চাইবে, তাই না? ঠিক বলেছেন। আর এই ইকোসিস্টেমের ঘনত্বের কারণেই ঝেজিয়াং এবং সাংহাই জিয়াওটং এর মতো বিশ্ববিদ্যালয়গুলো পশ্চিমা মেল্টিং পট থিওরি ছাড়াই গবেষণার আউটপুটে হার্ভার্ডকে ছাড়িয়ে গেছে। পশ্চিমাদের তো একটা দীর্ঘদিনের ধারণা ছিল যে বৈচিত্র্যময় ডেমোগ্রাফিক বা নানা সংস্কৃতির মানুষের মেলবন্ধন ছাড়া সত্যিকারের উদ্ভাবন সম্ভব নয়। কিন্তু এই বিশ্ববিদ্যালয়গুলো প্রমাণ করেছে যে যখন সীমাহীন পুঁজি, দ্রুত প্রোটোটাইপিংয়ের সুবিধা এবং একটি সুশৃঙ্খল ইকোসিস্টেম হাতের নাগালে থাকে, তখন গবেষণার আউটপুট জ্যামিতিক হারে বাড়তে থাকে। আর মানে আমরা শুরুতে আলোচিত সেই সিংহোয়া মিডিয়ান এবং হার্ভার্ড 5%-এর মূল বিতর্কে ফিরে আসছি। প্যালো আল্টোর সেই ভিসি দাবি করেছিলেন যে ওই লক্ষ লক্ষ ইঞ্জিনিয়ার কখনো নতুন কিছু তৈরি করতে পারবে না। হ্যাঁ, কিন্তু ডক্টর লিনের মতো ওই 5% জিনিয়াসদের সফল হওয়ার জন্য আসলে সেই লাখো সুশৃঙ্খল রিজার্ভ আর্মি অফ ইঞ্জিনিয়ার্সের ওপর সম্পূর্ণ নির্ভর করতে হয়। মানে একজন জিনিয়াস হয়তো একটা যুগান্তকারী এআই অ্যালগোরিদম লিখলেন, কিন্তু সেই অ্যালগোরিদমটিকে বাস্তব পৃথিবীতে ক্র্যাশ না করে মিলিয়ন মিলিয়ন ডিভাইসে বা স্বয়ংক্রিয় গাড়িতে ইন্টিগ্রেট করতে হলে তো ওই লাখো ইঞ্জিনিয়ারের নিখুঁত কাজের প্রয়োজন। একদম। তারা ছাড়া ওই 5% জিনিয়াসের আইডিয়া কখনোই ল্যাবের বাইরে আলোর মুখ দেখবে না। আর ঠিক এই কারণেই রাষ্ট্রীয় শক্তির প্রতিযোগিতায় চূড়ান্ত বিজয়ী কে হবে তা পশ্চিমা ব্রাভোফিকেশন অফ জিওপলিটিক্স দিয়ে নির্ধারিত হয় না। মানে ওই হলিউডের সিনেমার মতো বা রিয়ালিটি টিভি শোর মতো বিদ্রোহী চরিত্রের মাধ্যমে ভূরাজনীতিকে মূল্যায়ন করা। হ্যাঁ, তারা ভাবে একজন প্রতিভাবান হিরো এসে সব বদলে দেবে। কিন্তু একবিংশ শতাব্দীতে জাতীয় ক্ষমতা কোনো আবেগপূর্ণ গল্পের আর্ক নয়, এটি সম্পূর্ণ ভৌত, শীতল ও যৌক্তিক। বর্তমান বিশ্বে জাতীয় ক্ষমতা 3টি সুনির্দিষ্ট মেট্রিক্স দ্বারা পরিমাপ করা হয়। এই 3টি ম্যাট্রিক্স আসলে পুরো প্যারাডাইমটাই বুঝিয়ে দেয়। প্রথমটি হল এনার্জি সভরেন্টি বা জ্বালানি সার্বভৌমত্ব। এটা তো শুধু পরিবেশ রক্ষার বা গ্লোবাল ওয়ার্মিং কমানোর কোনো রোম্যান্টিক বিষয় নয়। না, এটি হল হাইড্রোকার্বন বা তেলের ওপর নির্ভরতা থেকে বেরিয়ে আসা। সোলার প্যানেল এবং অত্যাধুনিক ব্যাটারি কেমিস্ট্রি আয়ত্তের মাধ্যমে সম্পূর্ণ বিদ্যুতায়িত একটি শিল্পভিত্তি তৈরি করা। যে দেশ নিজের শক্তির উৎস নিজে নিয়ন্ত্রণ করে, তারা মূলত তাদের ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করে। দ্বিতীয় মেট্রিক্সটি হল সাপ্লাই চেইন রেজিলিয়েন্স বা সাপ্লাই চেইনে টিকে থাকার ক্ষমতা। মানে বৈশ্বিক মহামারী বা বড় ধরনের কোনো সংঘাতের মতো চরম স্ট্রেস টেস্টের মধ্যেও কাঁচা ইস্পাত থেকে শুরু করে সূক্ষ্ম মাইক্রো কন্ট্রোলার পর্যন্ত সবকিছু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ থাকা। হ্যাঁ, যখন বাইরের দুনিয়া থেকে কোনো কিছুই আসবে না, তখনও কি কারখানার চাকা ঘুরবে? এটাই হলো গ্রিনহাউসের সবচেয়ে বড় পরীক্ষা। আর তৃতীয় মেট্রিক্সটি হল টেকনোক্র্যাটিক এক্সিকিউশন। সোজা কথায় একটা নতুন প্রযুক্তি বাজারে আসার পর সাধারণ মানুষ বা পুরো সমাজ কত দ্রুত সেটা আপন করে নিচ্ছে তার স্পিড। এর নিখুঁত প্রমাণ হল মোবাইল পেমেন্ট সিস্টেমের রোল আউট। পশ্চিমে অ্যাপল পের প্রযুক্তি অসাধারণ, কিন্তু সেখানে মানুষ এখনও ক্যাশ বা ক্রেডিট কার্ডে আটকে আছে। হ্যাঁ, একটা দোকানে গেলে দেখবেন কেউ কার্ড সোয়াইপ করছে, কেউ চিপ পাঞ্চ করছে। অন্যদিকে উইচ্যাট পে বা আলিপে খুব দ্রুত 84% পেনিট্রেশন অর্জন করেছে। রাস্তার ধারের ছোট্ট সবজি বিক্রেতা থেকে শুরু করে শপিং মল সবখানে কিউআর কোড। কয়েক বছরের মধ্যেই তারা ক্যাশ টাকাকে প্রায় অবলুপ্ত করে দিয়েছে। এই যে দ্রুত মানিয়ে নেওয়া, একে অর্থনীতিতে বলা হয় ভ্যালু টু টাইম রেশিও। একটি সমাজ কতটা দ্রুত নতুন একটি প্যারাডাইমের সাথে খাপ খাইয়ে নিতে পারে তার প্রমাণ এটি। যখন একটি সিস্টেম ইনফ্রাস্ট্রাকচার তৈরিতে চূড়ান্ত ভিসির মতো বিশাল ঝুঁকি নেয় আর সমাজের মানুষ রাতারাতি সেই নতুন প্রযুক্তি গ্রহণ করে, তখন সেই গতির সাথে পাল্লা দেওয়া অন্য যে কোনো সিস্টেমের জন্য প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। ইনোভেশন কোনো পশ্চিমা সাংস্কৃতিক জিন নয়, এটি পুরোপুরি একটি পরিবেশগত আউটপুট। যে সিস্টেম হার্ডট্যাকের বিশাল ঝুঁকিগুলো সমাজভুক্ত করে এবং হোয়াইটবোর্ড থেকে ফ্যাক্টরি ফ্লোরের মধ্যবর্তী ব্যবধান শূন্যে নামিয়ে আনে, চূড়ান্ত বিজয়ী তারাই হবে। প্যালো আল্টোর সেই ভিসি আসলে পরিস্থিতিকে সম্পূর্ণ ভুল পাঠ করেছিলেন। ওই একাকী জিনিয়াসের গ্যারেজে বসে পৃথিবী বদলে দেওয়ার লেন্স দিয়ে জাতীয় সক্ষমতা মূল্যায়নের যুগ নিশ্চিতভাবে শেষ হয়ে গেছে। টপ 5% মেধা এখন কেবল একটি ডেটা পয়েন্ট মাত্র। একদম।
বাস্তব প্রতিযোগিতার মানচিত্র হল গ্লোবাল সাপ্লাই চেন। সেই ভিন্টেজ স্কচ হাতে নেওয়া ভিসি আসলে সম্পূর্ণ ভুল একটি মানচিত্রের দিকে তাকিয়েছিলেন। যখন ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার নিজেই একটা বিশাল পরীক্ষা বা দুর্ভেদ্য দেয়াল হয়ে দাঁড়ায়, তখন কে কতটা স্মার্ট সেটার মূল বিষয় থাকে না। মূল বিষয় হয়ে দাঁড়ায় কে কতটা দ্রুত সেই স্মার্ট আইডিয়াটাকে ফ্যাক্টরি ফ্লোর থেকে লাখো মানুষের হাতে পৌঁছে দিতে পারছে। হ্যাঁ, আর সেই লজিস্টিক্স আর স্কেলেন খেলায় একক প্রতিভার চেয়ে সুশৃঙ্খল সাপ্লাই চেনের এই অতিকায় গ্রিনহাউস যে সবসময় এক ধাপ এগিয়ে থাকবে তা খুব স্পষ্ট।